একটা ফ্যামিলিতে যদি ৫-৬ জন ভাই-বোন থাকে, সবথেকে বেশি দায়িত্ব কিন্তু বড় যে তার উপরেই পড়ে। তার ইচ্ছা, অনিচ্ছা, আকাঙ্ক্ষা, চাহিদা সবকিছুই কিন্তু বিসর্জন দিতে হয় ছোটদের জন্য। আর যদি হয় মধ্যবিত্ত ফ্যামিলি তাহলে তো কথা নেই। কত স্বপ্ন বিসর্জন দিয়ে আমাদের প্রতিনিয়ত এগিয়ে যেতে হয়। একটা ফ্যামিলির বড় সন্তান কিংবা ছোট সন্তান বলতে কোনো কথা নেই। তবে আমি দেখেছি যে যত বেশি ফ্যামিলির জন্য স্যাক্রিফাইস করে তার বদনামটাও কিন্তু তত বেশি হয়ে থাকে আমাদের সমাজে, এটাই লক্ষ্য করি আমরা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরাইয়া নিহাস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আমি আজকে ব্লগটি সকাল থেকে শুরু করছি। এই তো আমার প্রিন্সেসটা কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে। উঠেই কিন্তু সে বায়না শুরু করে দিয়েছে, দুষ্টু করা শুরু করে দিয়েছে। তো আমি অনেক বুঝিয়ে টুঝিয়ে বললাম ঠিক আছে চলো আগে ফ্রেশ করে দেন, তোমার সব আবদার রাখা হবে। বাট সে কিন্তু দুষ্টুমি করেই যাচ্ছিল। দেন হচ্ছে অনেক কষ্ট করে উঠিয়ে কুলে নিলাম, বুঝালাম যে তোমাকে আগে ফ্রেশ করি, নাস্তা খাওয়াই, দেন তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তারপরে তো টুকটুক করে আমার কুলে এসে একদম লক্ষ্মী বাচ্চার মতো বসে পড়েছে। মাশাল্লাহ, আমার প্রিন্সেসের জন্য সবাই দোয়া করো। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটা ওয়াচ করছো, যে সকল আপু এবং ভাইয়ারা, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, যদি ইচ্ছে করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর যারা ইতিমধ্যে এই কাজটি করে ফেলেছো তাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। এবং যারা ভিডিওটা শুরু করেছো বাট লাইক করতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক করে দিও। তো সকালবেলায় তো একটু বেলকনিতে আসবো না, এটা তো হতেই পারে না। আর এইদিকে দেখো আমার একটা গাছ মরে কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে, মানে একদম নেই, উঠিয়ে ফেলে দিয়েছি। এটার মধ্যে নতুন করে আরেকটা লাগিয়ে দিব এই টপে। আর বেলি ফুল গাছে কিন্তু নতুন করে আবার অনেকগুলো করিও এসেছে, ফুল ফুটবে খুব তাড়াতাড়ি। আর এদিকে দেখো গাছগুলো কেমন যেন আমার ফ্যাকাশে হয়ে যাচ্ছে, জানি না, ওদের যখন একটু যত্ন করা কম হয় তখনই ওরা এরকম ফ্যাকাশে হয়ে যায়। হয়তো বা আমার অনুপস্থিতি ওরা অনুভব করতে পারে। তো এই দেখো এই গাছগুলোও কিন্তু অনেক ধুলাবালি জমেছে, ময়লা পড়েছে, কয়েকদিন ওদের একদমই যত্ন নেওয়া হয়নি। তো আজকে চলে আসছি একটু যত্ন নেওয়ার জন্য। তো নর্মালি কিন্তু সকালবেলা আমার সবসময় জানালা যখন খুললে একবার ওদের সঙ্গে দেখা করাই লাগে। তো তোমাদের হয়তো বা সবসময় শেয়ার করি না, কারণ কেন যেন মনে হয় তোমরা একঘেয়েমি ভিডিও দেখে বোর হয়ে যেতে পারো, সেটার জন্য বেসিক্যালি শেয়ার করা হয় না। আর এই তো এখানে দেখো আমার এই গাছ দুইটা কিন্তু মাশাল্লাহ, তো কয়েকটা ডাল ভেঙে ভেঙে ভেবেছি লাগাবো। দেখো যত্ন যে করি না তার প্রমাণ, কতগুলো মরা পাতা জমে আছে গাছের নিচে। তো এখন হচ্ছে গাছের গোড়া থেকে ময়লাগুলা ক্লিন করে, মানে মরা পাতাগুলো সরিয়ে আমি হচ্ছে একটু করে দিব, আলগা করে দিব মাটিটা, তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। কারণ হয় কি, এইভাবে করে দিলে কিছুদিন পর পর গাছগুলা কিন্তু ভালো থাকে। আর যেহেতু অনেকদিন ধরে ওদের আদর যত্ন একদমই করা হচ্ছে না, ওরাও কিন্তু আমার সাথে অভিমান করে আছে। তাই ভাবলাম আজকে একটু বেশি সময় ওদের দেই, ওদের একটু যত্ন নেই। কেন যেন মনটা ভীষণ খারাপ কয়েকদিন ধরে, বলতে পারছি না কাউকেই। আর আমি এরকমই একটু চাপা স্বভাবের, আমার কষ্টের কথা আমি খুব একটা কারোর সঙ্গে প্রকাশ করি না। কেন যেন মনে হয় কষ্টের কথা প্রকাশ করা মানে নিজের দুর্বলতাকে উপস্থাপন করা। তাই চেষ্টা করি নিজের ভিতরে রাখার, নিজেকেই নিজে সান্ত্বনা দেই। কারণ কেননা কি দরকার আছে মানুষের অযথা সিম্পেথি পাওয়ার জন্য নিজের কষ্টটা শেয়ার করব, নিজের অনুভূতিটা শেয়ার করব। অনেকে এটাকে হয়তো অস্ত্র বানাবে, না হয় দুর্বলতায় আঘাত করবে। তার থেকে আমার ভিতরের যন্ত্রণাগুলো আমার ভিতরে থাকুক। প্রতিটা মানুষই কিন্তু আমরা কোনো না কোনোভাবে অসম্পূর্ণ, অসুখী, তাই না? তবে যে বড় সমস্যা তার কিন্তু একটু বেশি সহ্য করতে হয়, সেটা নর্মাল কোনো টপিক হোক হোক না কেন, যে কোনো বিষয়ে। তো যাই হোক, একটু সাপার তো করতেই হবে। অ্যাকচুয়ালি কোনো মানুষই তো পরিপূর্ণ না। আর সবসময় যে আমি ভালো থাকবো, আমার মেন্টালিটি ভালো থাকবে, আমার শরীর মন ভালো থাকবে তাও কিন্তু নয়, মাঝে মধ্যে এরকমটা কিন্তু হতেই পারে। আর আমি ভীষণ চাপা স্বভাবের মানুষ, আমি সহজেই কারোর সঙ্গে আমার কষ্টটা শেয়ার করি না। যে কোনো ব্যাপারে যদি কষ্ট পাই, সেটা যত ছোট ব্যাপারই হোক আর যত বড় বিষয় হোক না কেন, সেটা আমার নিজের ভিতরেই রাখি। কখনোই কারো দুর্বলতার সুযোগ দেওয়া ঠিক না। এই তো সকালবেলা হচ্ছে একটু চা আর হচ্ছে নাস্তা, মানে বিস্কিটই খাবো। কারণ নর্মালি যেহেতু আমি একটু ডায়েট করছি, সো ভারী কিছুই খাবো না। আর চাতে কিন্তু একদমই সামান্য চিনি দিয়েছি। গত ৩ দিন ধরে আমার হেল্পিং হ্যান্ডও আসছে না, একটু একা একাই কাজ করতে হচ্ছে, মানে একটু প্রেশারও পড়ে যাচ্ছে সব কিছু মিলিয়ে। নর্মালি হয় ঘরের কাজ কিন্তু প্রতিদিন করতেই পারি। আর যেহেতু আমার হচ্ছে সবগুলো হচ্ছে মালয়েশিয়ান কাঠের ফার্নিচার, এগুলা কিন্তু প্রতিদিনই একটু না একটু ক্লিন করতে হয়, না হয় একদম ধুলাবালি জমে যায়। তো নর্মালি হচ্ছে আমার সারাদিন কাজ করতে কোনো প্রবলেম হয় না। তবে আমার কাপড়টা ধুতে একটু অসুবিধা হয়ে যায় যখন আমার হেল্পিং হ্যান্ড না আসে, কারণ আমার পিঠে প্রচুর ব্যথা হয়। আমি জানি না কেন যেন ইদানিং কাপড় ধুলে আমার খুব ব্যাক পেইন হয়, এটাতে আমি ভীষণ ভুগি, মানে খুব কষ্ট হয় আমার। তো সেটার জন্য এই একটা জায়গাতে আমি আটকে যাই সব সময়। যাই হোক, এই তো খাটটাকে ক্লিন করে নিলাম। আর টুকটাক ফার্নিচার কিন্তু প্রতিদিনই ক্লিন করা হয়। ইদানিং দেখা যায় ধুলাবালি একটু বেশি আসে, কেন আমি জানি না। দরজা জানলা সব খোলা থাকে, হয়তো বা এটার জন্য হতে পারে। মানে ক্লিন করতে করতে দেখা যায় কি পাগল হয়ে যাওয়ার অবস্থা। তারপরও কেন যেন মনে হয় ধুলা জমেই আছে, ময়লা যাচ্ছেই না। যাই হোক, খাটটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ আজকে বিছনার চাদরটা যেহেতু চেঞ্জ করব, সেটার জন্য ডিপ ক্লিন করা।
নর্মালি প্রতিদিন কিন্তু পরিষ্কার করাই হয়, কিন্তু যেদিন চাদরটা চেঞ্জ করি ওই দিন একটু বেশি ভালো করেই করে নেই। তো এই তো আমিও কিন্তু করে নিচ্ছি, আর এদিকে চাদরটাও কিন্তু তুলে নিয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বেবিটা এত দুষ্ট করে, ও কিন্তু এখনও রীতিমতো আমার পিঠের উপরে উঠে বসে আছে আর আমি ক্লিন করতেছি। তো এই জন্য না ভেবেছিলাম কি একদম প্রথম থেকে ভয়েস দিয়ে বানাবো ভিডিওটা, বাট সেটা হয়নি আমার বেবি দুষ্ট করার জন্য। তো এই তো বিছানার চাদর কিন্তু তুলে নিয়েছি আর খাটটা আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন হচ্ছে অফ ক্যামেরাতে আমি চাদরটাকে বিছিয়ে ফেলবো, না অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। তো এই তো অফ ক্যামেরাতে কিন্তু বিছানার চাদর, তারপরে বালিশের কভার টাভার সব চেঞ্জ করে নিয়েছি। তো তোমাদের অনেকে হয়তো বা প্রশ্ন থাকতে পারে আমার এত ছোট ছোট বালিশ কেন, আমার তো একটা বেবি। সো দেখা যায় কি একটা বালিশে না ঘুমাতে পারি না, একটা বালিশে ঘুমালে মনে হয় কি আর নিচু হয়ে যাচ্ছে, আবার যখন দুইটা বালিশ দিই তখন মনে হচ্ছে উঁচু হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের দেড় বালিশ দরকার, মানে ছোট দুইটা করে বালিশ আছে। আমার বেবিটা তো আলাদা, আমার একটা, আমার হাজব্যান্ডের একটা, আমাদের দুইজনেই কিন্তু বালিশ একটা ছোট্ট উপরে দিয়ে নেই। তো দেড় বালিশ বলতে পারো। অনেকে কিন্তু আমার ঘরে যখন ফার্স্ট আসে প্রশ্ন করে এতগুলা ছোট বালিশ কেন। তো যাই হোক, এই তো দুপুরবেলা আজকে হচ্ছে আমার ছোটো ভাই আসছে। তো ছোটো ভাই আসছে বেসিক্যালি রান্না করব, তো ভাবলাম কেননা একটু খিচুড়ি বানাই, যেহেতু ওয়েদারটাও মেঘলা মেঘলা ভালোই আছে। আর আমার বেবি হচ্ছে চিকেন খাবে, স্পাইসি চিকেন একটু খেতে চাচ্ছিল। তো ভাবলাম কেননা একটু খিচুড়িও রান্না করে ফেলি। আর আজকে কিন্তু ব্যস্ততার কারণে আমি রান্নাঘরটা ক্লিন না করে রান্না করতে চলে আসছি, ভাবলাম একবারই করব। এখানে চাটাও কিন্তু পড়ে আছে, তোমরা একটু ইগনোর করো। আর এখানেই তো আলু ছিল, আলু ভেজে নিচ্ছি। খিচুড়ি দিয়ে কিন্তু ভালোই লাগবে, কারণ খিচুড়ির সঙ্গে লেবু, তারপরে আচার, তারপরে যদি হচ্ছে চিকেন থাকে তাহলে তো কথাই নেই। আর এখানে তোমাদের কাছে কালারটা একটু হালকা লাগতে পারে, কারণ হচ্ছে যেহেতু আমার রান্নাঘরটা হচ্ছে সূর্যের অপোজিটে, যখন আমি ক্যামেরা দিয়ে ভিডিও বানাই তখন কিন্তু আলোটা একদম এই পাশ থেকে আসে। এই জন্য না দেখা যায় দুইটা আলো যখন পড়ে না একদম কেমন যেন ফ্যাকাশে লাগে। মানে এই টাইমটাতে সবসময় কিন্তু এই সমস্যাটা হয় না, মানে বেসিক্যালি এই দুপুর টাইমটাতে এই প্রবলেমটা হয়ে থাকে। তো চিকেনটাও কিন্তু আমি ম্যারিনেট করে নিয়েছি, এখানে একটু আদা দিয়েছি, একটু রসুনের পেস্ট, একটু জিরা, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দেন একটু চাট মশলাও দিয়েছিলাম হালকা করে, যাতে স্মেলটা সুন্দর আসে। আর সয়া সস লবণ দিয়ে আমি হচ্ছে ম্যারিনেট করে রেখেছি, যেহেতু এটা একটু স্পাইসি টাইপের হবে, একটু ঝালও কিন্তু অ্যাড করেছি। আর আজকে চিকেনটা কিন্তু আমি ডিম ইউজ করব না, এটার মধ্যে হচ্ছে কর্নফ্লাওয়ার আর একটু ময়দা মিশিয়ে কিন্তু এটাকে ভেজে নেব। তো এই আলুগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি, আর যেহেতু চুলা গ্যাস একটু কমই আছে সো বুঝতে পারছিলাম না, দেখা যায় কতক্ষণে উল্টাবো কি করব না করব। আর বেসিক্যালি যখন আমার হেল্পিং হ্যান্ড আসে না তখন আমি একদম এলোমেলো হয়ে যাই, কারণ আমি তো দুপুর পর্যন্ত ওনার জন্য ওয়েট করি কখন আসবে কখন আসবে। আর নর্মালি হয় কি ওনাকে ফোনও দিয়েছি, ফোনটাও ধরছিল না। দেন আমি কনফিউশনে ছিলাম আসলে কি আসবে না, সব কিছু মিলিয়ে যেন একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল দুপুরে আমার কাজ করতে করতে। কারণ হচ্ছে উনি গতকালকেও আসেনি, তো ভেবেছিলাম আজকে হয়তো বা আসবে, সেটার জন্য কিন্তু আমি কাপড়ও ভিজিয়ে রেখেছিলাম। আর যেহেতু মানে একটু দেখা যায় কি ঢিলামি দিয়েই কাজ করছিলাম, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আসবে, সো 2টা পর্যন্ত ওয়েট করে মনে হলো উনি আসবেই না। দেন কিন্তু আর কিছু করার নেই, গর্তর ক্লিন করা, মোছা, তারপরে হচ্ছে বুঝতেই পারছো কত কাজ থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা বলছিলাম আমার ব্যাক পেন হয়, আমি কিন্তু একদমই কাপড় ধুতে পারি না, তো আমার কিন্তু অনেক প্রবলেম হয়ে যাচ্ছিল কাপড় ধোয়ার জন্য। আর এই তো আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে হচ্ছে ম্যারিনেট করে নিয়েছি চিকেনটা, এখন হচ্ছে জাস্ট তেলে দিয়ে ভেজে নেব। তো আমি ফ্রাই প্যান নিয়েছি যাতে সবগুলা চিকেন একবারই হয়ে যায়, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছে, যেটা বললাম যে দেরি হয়ে গিয়েছে কিন্তু আজকে আমার হেল্পিং হ্যান্ডের জন্যই। সো একবারেই যাতে আমার হয়ে যায় চিকেনগুলো, এই জন্য সবগুলো একসাথে দিয়ে নিয়েছি। আর পাশের চুলায় কিন্তু খিচুড়ি মোটামুটি হয়ে গিয়েছে, খিচুড়িটা আমি আমার বেবির উপযোগী রেখেছি। নর্মালি হচ্ছে ও পোলাও চালের খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে, বা যতটুকু চাল ছিল আমাদের সবার কিন্তু হবে না, সেজন্য আমি হচ্ছে রেগুলার রান্নার চালটাই কিন্তু দিয়েছি। আর এই জন্য খিচুড়িটা একটু ভেজা ভেজা রেখেছি, একদম ঝরঝরে করিনি। তো আমার চিকেনের কিন্তু একটা পাশ হয়ে গিয়েছে, আমি আরেকটা পাশ কিন্তু উল্টে দিচ্ছি। অ্যাকচুয়ালি উল্টে পাল্টেই ভেজে নেব, কারণ বেশিক্ষণ লাগবে না, যেহেতু এটা ব্রয়লার মুরগি। 8 থেকে 9 মিনিট বা 10 মিনিট ভাজলে কিন্তু হয়ে যাবে। যেহেতু আমার চুলায় একটু গ্যাস কম, সো আমার একটু সময় লাগবে, আমার 12 থেকে 13 মিনিট লেগেছিল এটা ভাজার জন্য। তো এই তো এদিকে আমার বেবি কিন্তু ওয়েট করছে ও কখন খিচুড়ি খাবে সেটার জন্য। ভিডিওর এই পর্যায়ে যদি কেউ থেকে থাকো আর লাইক দিতে ভুলে যাও, প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছে, যদি ইচ্ছে করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। অ্যাকচুয়ালি এই কথাগুলো বলার জন্য বলা, কারণ তোমরা কখনোই যারা লাইক করতে মন চায় না তারা কখনোই কিন্তু লাইক দাও না, সেটা আমি জানি। তো যাই হোক, এটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করে, বাট আমার বলাটা তো আমি বলবোই। তো আলুটা কিন্তু আগে ভেজে নিয়েছিলাম, আর চিকেনটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। কতটা জুসি হয়েছে দেখো, আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কারণ এটার ফুল রেসিপি যদি তোমরা কেউ চাও, আমি অবশ্যই তোমাদের জন্য অ্যাড করে দিব পরবর্তীতে কোনো ভিডিওতে।
আর আজকে কিন্তু সিম্পলি খাবার তো নর্মালি হচ্ছে আমার ভাই আসবে সেটার জন্য করা। তো ও বাসায় এসে যেটা বলল আমি তো একদম চমকেই গিয়েছি, কারণ ও গত 2 দিন ধরে ঢাকায় আসছে অনেক দিন পরে গ্রাম থেকে। তো আসার পর থেকে নাকি ও খিচুড়ি মানে বিরিয়ানি এগুলোর উপরেই আছে, মানে বাইরের খাবারগুলোই খাচ্ছে। তো গত 2-3 দিন ধরে ভাত খায় না, ওর খুব ভাত খেতে মন চাচ্ছে। আর আমি তো খিচুড়ি পাকিয়েছি, খিচুড়ি পাকাইছি ওর জন্য। আর ওকে সেটা মানে বলছি, ও SMS করে যে খিচুড়ি রান্না করছি তুই তাড়াতাড়ি আয়। নর্মালি হচ্ছে খিচুড়িটা কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, বাট ও যেহেতু 2-3 দিন ধরে ভাত খাচ্ছে না, ওর নাকি খুব ভাতের ক্ষুধা পেয়েছে। দেন ওর জন্য একটু ভাতও বানিয়েছিলাম, আর ফ্রিজে হচ্ছে তরকারি ছিল, ওটা দিয়ে কিন্তু আর হয়ে গিয়েছে। ডাল ভর্তা ছিল, তারপর একটু ডিম ভাজি করে দিয়েছিলাম। তো এই তো সন্ধ্যাবেলা আমরা 3 জনে মিলে কিন্তু চা বিস্কুট খাচ্ছি, আমার হাজব্যান্ড, আমার ভাই, আমি। আর আমার মেয়েটা তো ওর মামাকে পেলে ভীষণ খুশি হয়, কারণ যেহেতু সারাক্ষণ একা একা বাসা থাকে, একদমই ছাড়তে চায় না, ঘুমাতেও দিবে না, সারাক্ষণ ওর সঙ্গে খেলতেই হবে, মানে এরকম একটা অবস্থা করে, রেস্ট নেওয়ারও সময় দেয় না। তো যেহেতু একবার দুধ চা খাওয়া হয়েছে এই জন্য রং চাই কিন্তু নিয়েছি, কারণ 2বার দুধ চা খাওয়া ঠিক হবে না। আর যেহেতু একটু কন্ট্রোল করছি, দুপুরে কিন্তু আমি একবারই ভাত খেয়েই, মানে সারাদিন একবারই খাই, চেষ্টা করবো সামনে থেকে যাতে একবারও না খাই, সপ্তাহে একদিন খাওয়ার, কারণ ওজনটা কিন্তু এবার কমাতেই হবে। তো এই তো দুপুরে তো খেয়েছিলাম খিচুড়ি, অল্পই খেয়েছিলাম চিকেন দিয়ে। বিকালবেলা আমার হচ্ছে বেবিটা বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, কারণ ও খুব মন খারাপ হচ্ছিল, কয়েকদিন ধরে বাইরে যাচ্ছে না, ওর মামাকে বলছিল নিয়ে যেতে। তোর বাবা ফোন দিয়েছে যে মেহেদিকে দিয়ে পাঠিয়ে দাও। তো আমার মেয়ে তো অনেক খুশি যখন আমি বলেছি যে তোমার বাবা তোমাকে বাইরে যেতে বলেছে, সে কিন্তু দেরি হয়ে গিয়েছে যাওয়ার জন্য। তো এই তো এখন হচ্ছে মামা বাগনি বের হবে, আর বের হওয়ার আগে কি কি কিনবে সেগুলো আমার মেয়ে বলতেছিল। তো আমি বললাম ওকে খুব বেশি একটা কিছু কিনবে না, কিন্তু তুমি তোমার বাবাকে বলবে তুমি যেটা কিনে দাও আমি সেটাই নেব। বাট এইগুলো কিন্তু বাসা থেকে বলেই বেরোয়, কিন্তু সেই কথা কিন্তু আর আমার বেবি একদমই রাখতে পারে না। তো আমিও হচ্ছে একটু সেলাই মেশিনেও বসবো। এই তো তার মামা কিন্তু তাকে জুতো পরিয়ে দিচ্ছে বাইরে নেওয়ার জন্য। তো বললাম ঠিক আছে তোমরা একটু ঘুরে আসো, আমি মেশিনে একটু বসে কাজ করি। বাট তারা কিন্তু একদমই ঘুরতে পারেনি, বের হয়ে দোকানে গিয়েছে, দোকান থেকে খাবার টাবার কিনে 10 মিনিটের মধ্যে আবার বাসায় চলে আসছে। দেন আমার আর সৌভাগ্য হয়নি কাজ করার মতো। তো এই তো তার মামা কিন্তু তাকে জুতো পরিয়ে দিচ্ছিল। অ্যাকচুয়ালি আমার ভাইটা আসলে আমার মেয়েটা একদম আমার ভাইয়ের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। ওকে গোসল করাই দিলে ওর চুল মুছে দিতে হবে, ওকে ড্রেস পরাই দিতে হবে, ওর চুল আশ্রয় দিতে হবে, সব কিছুই করে থাকি। আসলে মামা ভাগ্নিদের সম্পর্ক মনে হয় এরকম মিষ্টিই হয়ে থাকে। তো এই তো আমাকে টাটা দিয়ে কিন্তু আমার বেবিটা বের হচ্ছিল। আর ইদানিং টিভি দেখার উপরে খুব একটা নেশা হয়েছে, কেন যেন বিকালে একটু মনে চায় টিভি দেখি রেস্ট নেই। নর্মালি হচ্ছে টিভি দেখতে দেখতেই আপুদের ভিডিও ভাইয়াদের ভিডিওগুলো ওয়াচ করা হয় আমার। তো এই তো আমার বেবি কিন্তু চলে আসছে, এসে কিন্তু তার মন খারাপ, এখানে সে এক বক্স ব্রাশ আনতে চেয়েছিল। তো তার বাবা একটা ব্রাশ কেন এনেছে, সেই জন্য তার অলরেডি 5টা ব্রাশ, তার মধ্যে 2টা ব্যবহার করে এখনও 3টা নতুনই আছে। তারপরেও কেন যেন ব্রাশ কেনার উপরে ওর এত বেশি নেশা কেন আমি জানি না। তুই তো রাতের বেলা ওরা তো খাবার খেয়েছে, ভাত খেয়েছে, আমার ভাই আমার হাজব্যান্ড খিচুড়ি খেয়েছে, আমার বেবিও খিচুড়ি খেয়েছে। আর আমার জন্য হচ্ছে এটা একটু সালাড বানাবো, এটা মেবি ডাবরি, মানে যেটা দিয়ে হচ্ছে চটপটি রান্না করে ওই ডালটা। তো আমি রাতের বেলা এটা ভিজিয়ে রেখেছিলাম, দুপুরে রান্নার পরে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আর যেহেতু এটা সালাড করব তাই কিন্তু আর মশলা টশলা দিয়ে রান্না করা হয়নি। তো আমার যেরকম দরকার ছিল ওইভাবেই হালকা করে করে নিয়েছি। এখন হচ্ছে একটু শসা, তারপর একটু পেঁয়াজ কুচি, একটু মরিচ কুচি দিয়ে কিন্তু এটাকে আমি পরিবেশন করব। আর সঙ্গে কিন্তু লেবুর রসও থাকবে, লেবুর রস না দিলে কিন্তু এই খাবারটা খেতে একদমই ভালো লাগে না। আর এটাই কিন্তু আমার রাতের ডিনার বলতে পারো, কারণ চার তো খেয়েছি সেই সন্ধ্যাবেলা, এখন কিন্তু মোটামুটি বেশ রাত হয়েছে। আর এটা খেয়েই কিন্তু আমার পরের দিন 10টা 11টা পর্যন্ত থাকতে হবে। সো বুঝতেই পারছো এবার কিন্তু আমি বেশ সিরিয়াস হয়ে গিয়েছি ডায়েট করার বিষয়ে। তবে বলতে পারছি না এরকম সিরিয়াসনেস আমার কতদিন থাকবে। যাই হোক চেষ্টা চালিয়ে যাই, একসময় হয়তো বা সাকসেস আসবে। তো ওই তো আমি লেবুর রস নিয়েছি, এখন হচ্ছে আমার ডিনার করার পালা। আর সবাই তো করে নিয়েছে, ওদের সঙ্গে বসে নিয়ে জন্য, কারণ হয় কি আমার হাজব্যান্ডের সঙ্গে বসলে ও বলবে 1 লোকমা খাও, একটুখানি খাইয়ে দিই, এটা সেটা, মানে সব কিছু মিলে আমি আর রিস্কে নিয়ে নিই যে আমি একা খাবো, তোমরা খেয়ে নাও। তো এই তো আমার খাবার তো রেডি, এখন হচ্ছে আমি এটার সঙ্গে একটা গ্রিন টি খাবো, বাট গ্রিন টিটা এখন বানাইনি, পরে খাবো, আগে এটাকে শেষ করে নিই। আর এখন হচ্ছে বেডরুমে মানে রুমে যেয়ে বসে বসে আরাম করে খাবো। তো নর্মালি হয় কি এই খাবারটা খেতে কিন্তু আমার খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। আর আমার মনে হয় এটা খেলে পেটটাও অনেকক্ষণ ভরা থাকে, হেলদি একটা খাবার বলতে পারো। সো এটার সঙ্গে ডিম নিলেও ভালো হতো, বাট রাত তো এই জন্য আর ডিমটা নিলাম না, যে সকালে একটা ডিম খেয়ে নিলে কিন্তু হয়ে যাবে। তো আমি অলরেডি খাচ্ছিলাম আর একটু ভিডিও বানাচ্ছিলাম, কারণ ওরা তো সবাই ওই রুমে আছে টিভি দেখছে। তো আমার আজকের ব্লগটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো আজকে কিন্তু এই পর্যন্তই ছিল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ সবাইকে।